নমস্কার সবাইকে, আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। অনেক দিন পর আবার নিয়ে এসেছি আপনাদের জন্য এনবিও পডকাস্টের একটি নতুন এপিসোড। আজকের এপিসোডে আমরা অনেক কিছু নিয়ে চর্চা করেছি, তো আপনারা শুনতে পাবেন। তো ইন্ট্রোডাকশানে বেশি কিছু বলবো না, এতটুকুই বলবো আজকে যে আমার গেস্ট, আমার খুব বেশি মানুষের সাথে আমি খুব বেশি কথা বলি না, এটা আমার আগের থেকেই আছে। খুব কম মানুষের সাথেই আমার একটা হয় যে কথা বলতে ইচ্ছে করে। তার মধ্যে একজন হলো আমার আজকের গেস্ট, যার নাম অহিজিৎ নাগ। অহিজিৎ প্রফেশনালি একজন ডেন্টিস্ট, তার সাথে সাথে খুব ভালো একজন ফটোগ্রাফার, আর অনেক কিছু আরও আছে, এগুলো আপনারা আজকের পডকাস্টটা দেখলেই জানতে পারবেন। তো খুব ভালো করে শান্তিমতো বসুন। তো শুরু করছি আজকের পডকাস্টটা। ওয়েলকাম অভিজিৎ। থ্যাংক ইউ নবারুণ আমাকে ডাকার জন্য তোমার পডকাস্টে। অ্যান্ড আই হোপ যে তোমার ভিউয়ার্সরা অ্যাটলিস্ট কিছু একটু ভালো কিছু শুনতে পারবে। আমারও অ্যাকচুয়ালি দেখো, সব থেকে প্রথম কথা আমি ভিউয়ার্সদেরকে এটা বলছি যে আমি তো পডকাস্ট অনেকগুলো করেছিলাম, আপনারা ভালোবাসা দিয়েছেন, বেশ কয়েকটা পডকাস্ট আপনারা দেখেছেন। সব টপিক সবার ভালো লাগবে সেটাও না, কিন্তু আমার মনে হয় কিছু টপিক যার সাথে যেটা কানেক্ট হয় মানুষ দেখে। অন্তত পডকাস্ট আসার পরের থেকে আমি তো ফিল্মের থেকে বেশি এখন পডকাস্ট দেখছি। ঠিক আছে, 2.5 ঘন্টার পডকাস্ট হচ্ছে, 1.5 ঘন্টার পডকাস্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে একটা, আমরা তো বাঙালিরা এমন আড্ডা মারতে ভালোবাসি, তো ওই আড্ডার মধ্যে মনে হচ্ছে সবাই ঢুকে যাচ্ছি। তো যাই হোক, আজকে তোমাকে নিয়ে আমি পডকাস্টটা যে আবার শুরু করছি, এটা বলা যেতে পারে এখনের যেটা ট্রেন্ডিংয়ে চলছে যে সিজন 2 আমার প্রথম সিজন 1ই বলছি আমি, এখানে একটা অনেক দিনের গ্যাপ পড়ে গেছে। তো সিজন 2-র আজকের প্রথম এপিসোড তোমার সাথে আমি শ্যুট করছি। তো অভিজিৎ, সব থেকে প্রথম যেটা দিয়ে শুরু করব, তোমার সাথে তো অনেক কিছু নিয়েই কথা বলবো, কিন্তু আমার পডকাস্টে আমি একটা জায়গা সবার জন্য কমন রাখি, ফার্স্ট সেটা হলো চাইল্ডহুড। ওকে, কারণ আমার মনে হয় মানুষের চাইল্ডহুডটা ওর জীবনের সাথে কোথাও একটা সবসময় কানেক্টেড থাকে, কোথায় কে বড় হয়েছে কি হয়েছে। তো একটু যদি নিজের চাইল্ডহুড ডেফিনেটলি সবার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কে কীভাবে বড় হয়েছে ওটা অনেকটা ম্যাটার করে ইন আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম। বাট যদি বলতে যাও যে আমি কিভাবে কাটিয়েছি, তাহলে আমি পুরোপুরি শিলিগুড়িতে 90s কিড যেরকম একটা বাঙালি ছেলের একটা ছোট বাড়িতে যেরকম থাকে সেরকমভাবেই কাটিয়েছি, মা বাবার আহ্লাদে। আর জয়েন্ট ফ্যামিলি ছিল ছোটোবেলার থেকেই শিলিগুড়ি এদিক ওদিক। আর যখন আমি শিলিগুড়িতে ছিলাম, যখন একটু বুঝতে শিখলাম, একটু বেরোতে শিখলাম, তখন অ্যাকচুয়ালি শিলিগুড়ি আর এখনকার শিলিগুড়ির মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক, টোটালি ড্রাস্টিক চেঞ্জেস। যেখানে এক সময় শিলিগুড়িতে অনেক ফাঁকা জায়গা ছিল, অনেক জায়গা ছিল যেখানে এখন হয়তো ওগুলোকে লিটারালি ট্যুরিস্ট স্পট বলে দেবে আর কি, যেগুলো এক সময় খুব অহরহ আমাদের বাড়ির চারপাশে ছিল আর কি। বাট ওভার দ্য টাইম গ্লোবালাইজেশন যেরকমভাবে হচ্ছে, শিলিগুড়িও অনেকটা চেঞ্জ হয়েছে। আর শিলিগুড়ি খুব ড্রাস্টিক স্পিডে চেঞ্জ হচ্ছে, যেটা এখনো হয়ে চলেছে, যেটা আমি কোপ আপ করতে পারছি না, এখনো পারি না। তো মাঝে মাঝে এরকম হয় যে ওই শিলিগুড়ির যে একটা গ্রিনারি ভাইবস যেটা থাকে আর কি, সেটা মিস করি তখন আমাকে একটু শিলিগুড়ির বাইরে যেতে হয়। কিছুটা বাইরে গেলে তখন গ্রিন দেখলে একটু মনটা আবার খুশি হয় যে হ্যাঁ চলো। তাও আমাদের এটা একটা সুবিধা, কিছু কিলোমিটার গেলে আমরা পাহাড় পাচ্ছি, গ্রাম পাচ্ছি। এক্স্যাক্টলি। তো চাইল্ডহুডটা তোমার যা বুঝলাম যে শিলিগুড়িতেই কেটেছে, এবং আই গেস সবাই এটা কানেক্টও করতে পারবে যে সারাদিন স্কুল করতাম, রোববারে খেলাধুলো করতাম, যেদিন ছুটি পেতাম সকাল সকাল ব্যাট নিয়ে চলে যেতাম মাঠের মধ্যে, সারাদিন কাটাচ্ছি, খালি জায়গা থাকতো, সাঁতার কাটতে যেতাম, একটু স্নান করা হতো, বন্ধু বান্ধবদের সাথে সময়, এইসবই ছিল আগে। আগে তো মোবাইল ফোনে আমরা সময় স্পেন্ড করতাম না, মোবাইল ফোনটাই ছিল না। আমারও তো অ্যাকচুয়ালি শিলিগুড়িতে শিফট করার এটাই কারণ তুমি যেভাবে বললে আমি ওইভাবেই বড় হয়েছি। আমি অরুণাচল প্রদেশে ওইরকমই আমাদের একটু টাইম পেলেই নদীতে গিয়ে স্নান করা, ঝর্ণাতে স্নান করা, পিকনিক করা, এসব চলতো। আর ওটা আই গেস অনেক বেটার ছিল ফ্রম টুডেজ লাইফ। অনেক বেটার ছিল, অনেক রিলে। এখন যেরকম আমরা
রিল্যাক্স করতে যাই আমরা বলি ঠিকই, কিন্তু আদৌ কতটা আমরা রিল্যাক্স করতে পারি? কিন্তু যেখানেই যাচ্ছি ফাঁকা তো ফাঁকা তো থাকছে না। এই সেই তোমার টিপু খোলাই বলো আর শিব শিব খোলাই খোলাই বলো, বলো, ওইসব হয়ে রংটং যাচ্ছে সব টুরিস্ট এক। স্পট হয়ে যাচ্ছে, সব, তুমি সব। যেটা বললে। আচ্ছা, এইবার আসছি একটু তোমার প্রফেশনের দিকে। তার আগে জানতে চাই তুমি স্কুলিংটা কোথায় তোমার? স্কুলিং করেছিলাম আমি এখানে শিলিগুড়িতে লিনকনস হাই স্কুল থেকে। আচ্ছা, লিনকনসে তোমার আগে এসেছিল এখানে আরেকজন পডকাস্টে, সেও লিনকনস থেকে ছিল আর কি, রোহন। রোহন, রোহন, হ্যাঁ হ্যাঁ, রোহনের সাথেও আমি পডকাস্ট করেছি। হ্যাঁ, তো লিনকনসের পরে তারপরে আমি ক্লাস 11-12 পড়লাম আর্মি স্কুল সুকনা, যেটা আগে খাপরাইল ছিল, এখন সুকনা হয়ে গেছে। তো ওখানে স্কুলিং করলাম, তারপরে তো বাইরে শিফট করে গেছিলাম আর কি, ব্যাঙ্গালোরে। তারপরে তুমি তো ডেন্টাল, আমি হ্যাঁ ডেন্টিস্ট্রির জন্য আমি ব্যাঙ্গালোরে ছিলাম আর কি 2009 থেকে 2009 থেকে তুমি ছিলে? ছিলাম। আচ্ছা আচ্ছা। আর আমি 2010-এ ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছি। যাই হোক, এবার আসছি আমার পডকাস্টের মেইন আবার সেগমেন্টটাতে। ফটোগ্রাফি নিয়ে আমি এর আগেও পডকাস্ট করেছি, ঠিক আছে? তো একটু আগেই তুমি বললে রোহনের সাথেও আমরা ওই ওয়েডিং ফিল্ম টিল্ম নিয়ে আমি কথা বলেছিলাম, ফটোগ্রাফি নিয়েও আমি এর 2টা পডকাস্ট করেছি। দেখেছি আমি। তো আজকেও আমি শুধু ফটোগ্রাফি নিয়েই তোমার সাথে কথা বলবো না, কিন্তু শুরু করব ফটোগ্রাফি দিয়ে, কারণ তোমার সাথে তোমার পরিচয়টা ফটোগ্রাফির থ্রুতেই, ঠিক আছে? অভিজিৎ একজন খুব ভালো স্ট্রিট ফটোগ্রাফার, পিপল স্ট্রিট এসবও খুব করে। কি এটা আমি লেভেল লাগাচ্ছি না, কেন কি এটা আমি ওর থেকেই শুনবো, ঠিক আছে? ও কি ভালোবাসে না বাসে এটা আপনার ওর থেকেই শুনতে পারবেন। তো এবার তুমি বলো যে এই যে শিলিগুড়িতে বড় হলে, নদীতে স্নান করা, খোলামেলা পরিবেশ, ফটোগ্রাফির ব্যাপারটা কবে থেকে ডেভেলপ হলো? এবং ফটোগ্রাফির ব্যাপারটা বলতে পারো অ্যাজ আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে শুরু। ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে শুরু ইন দ্য সেন্স, অ্যাকচুয়ালি স্টার্টিংয়ে ফটোগ্রাফি তো সেরকমভাবে আমার কোনো আইডিয়াই ছিল না। বাড়িতে একটা ছোট্ট ক্যামেরা ছিল, যেটা ইউজুয়ালি যেরকম হয়, ধরো না ভেঙে যাবে, ফেলে দেবে, বাচ্চাদের যেরকম থাকে, তো ওটা কখনোই আমি ইউজ করতে পারিনি। এটা ওই যে রিল ক্যামেরা ছিল সাম পয়েন্ট অফ টাইম। তো তারপরে যখন আমি কলেজে গেলাম, কলেজে যাওয়ার পরে মানে আই ওয়াজ নট ইনটু ফটোগ্রাফি, কিন্তু যখন কলেজে গেলাম, কলেজের উপর মানে কলেজে প্রচণ্ড প্রেশার ছিল, পড়াশোনার দিক থেকে বলো, প্লাস মেন্টাল প্রেশার, প্লাস এভরিথিং, সব কিছু ইনক্লুড করে জিনিসটা হচ্ছে মানে ওই কি বলে খিচুড়ি হয়ে গেছিলো। তো কিছু কাল থাকার পরে ওখানে যখন করছিলাম আর কি, আই নিডেড স্পেস, একটু ব্রিথ করতে হতো নিজের পড়াশোনা বাদ দিয়েও আর কি। তো একদিন যখন আমরা ক্লাস না, যখন আমরা থার্ড ইয়ারে ছিলাম ও সেকেন্ড ইয়ারে ছিলাম মোস্ট প্রবাবলি, তখন পেপার নিতাম আমরা। তো সকালে পেপার, সানডে ছিল আর কি, এখনও মনে আছে। সানডেতে আমার বন্ধু হঠাৎ করে রুমমেট পেপার নিয়ে আসলো, বললো যে একটা ক্যামেরা বিক্রি হচ্ছে। আচ্ছা, কোনো স্টোরসে কোনো তখন অফার চলছিল, ক্রিসমাস অফার আর দিওয়ালি অফার সামথিং। তো একটা কোডাকের ক্যামেরা ছিল, যেটা আমরা 3জন মিলে কিনেছিলাম আর কি, 2000 দিয়ে আর কি। ইট ওয়াজ 6000-এর মানে সেই সময় আর কি। আর তখনই 2000 টাকা অনেক অনেক কিছু, তখন 2000 টাকা অনেক, 500 টাকাই মনে হতো। এক্স্যাক্টলি। তো 2000 টাকা দিয়ে মানে আমরা 6000 টাকা মিলিয়ে ওই ক্যামেরাটা কিনলাম। তো ক্যামেরাটা তখন এরকম হয়ে গেল যে আমরা সব কিছুর জন্য ছবি তুলছি, কলেজে হোস্টেলে যা হচ্ছে তার জন্য ওটা দিয়ে, মানে এখনো ওই ছবিগুলো আমাদের মানে আছে বিকজ অফ দ্যাট ক্যামেরা। তো ওটা করতে করতে একসময় আমি গেলাম একদিন নন্দী হিলস বলে একটা হিলস আছে, আমি খুব ভালো করে চিনি নন্দী হিলস। আমি যে হোস্টেলটা ছিল, আমার হোস্টেলের এদিক দিয়ে যেতে হতো। আচ্ছা, তো নন্দী হিলসে আমরা এক সকালে গেছিলাম আর কি। তো ওখানে একটা প্রথম তথাগত যদি তুমি বলো যে ছবি তোলা, তো সেখানে একটা ছবি তোলা হয়েছিল, একটা ল্যান্ডস্কেপ তোলা হয়েছিল। তো ও আবার ওখানেই ইতি হয়ে গেছিলো, ওটা তোলা ওখানেই শেষ। তারপরে যেরকম চলছিল আমাদের হস্টেলে যেরকম ছবি তোলা সেভাবে চলছিল। আচ্ছা, এটা একটু আপনাদেরকে বলে দিই, নন্দী হিলসটা কিন্তু ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ঠিক আছে। তো এবার এক সময় কি হলো, যখন আমরা ইন্টার্নশিপে, এটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বললাম, যখন আমি ইন্টার্নশিপে গেলাম, তখন আমাদের কলেজে একটা ফটোগ্রাফি কম্পিটিশন হচ্ছিল। আচ্ছা। তো সেই সময় আমার কাছে কোনো ওই ক্যামেরা ছাড়া আর কোনো ক্যামেরা নেই, সেরকম বাইরেও যাওয়া হতো না, সারাদিন কলেজ থাকতো আর কি। আর সানডেতেও সেরকম সময় পেতাম না শেষের দিকে আর কি, কেন কি পেশেন্ট ফ্লো খুব বেশি ছিল। তো এক সময় কি হলো, তো ওই যখন ফটোগ্রাফি কম্পিটিশনটা দেখতে পেলাম, আমার এক বন্ধু ছিল যে কিনা আমার সাথেই পড়তো। তো আমরা কখনো কখনো একটু বাইক নিয়ে বেরোতাম আর কি আশেপাশে ঘুরতে। তো তখন আমরা 2-3টে ছবি তুললাম আর কি। ও একটা ছবি তুলেছিল, প্লাস আমার 2টো ছবি ছিল। তো আমরা ওই 3টে ছবি মিলিয়ে
ছবি সাবমিট করলাম। তো তখন ওটা সেকেন্ড প্রাইজ উইনার হয়েছিল বাহ। কলেজে। অ্যান্ড প্রথমবার আমরা মনে হলো আমরা ছবি তুলেও প্রাইজ পেতে পারি পেতে আর কি। পারি, হ্যাঁ। একটা নিজের প্রতি আইডিয়া, মানে একটা কনফিডেন্স কনফিডেন্স আসলো। তো তারপরে আমি আমার ছবি বেশ কিছু ব্যাঙ্গালোর মিররে পাঠালাম। ব্যাঙ্গালোর মিরর, হ্যাঁ। হ্যাঁ, তো ওরা একটা ফুল পেজ একটা আর্টিকেল আমার উপরে করেছিল আর কি এক সময়। বাহ। তো এটা ওই 2009-এর কথা? 2009-এর 2009-10 এরকম। হ্যাঁ। আমি ডেটটা মানে টাইমটা ঠিক হ্যাঁ, বলতে পারবো বুঝতে না, পারলাম। ওই ওই সময় period-টাতে, টাইম হ্যাঁ। টাইম ফ্রেমে। তো তখন 2009-10-এ ব্যাঙ্গালোর মিররে ওটা বেরোলো। তারপরে টুকটাক ছবি হতো। তারপরে একসময় ভাবলাম যে চলো এবার ডিএসএলআর কিনি। হুম। তো ডিএসএলআর কিনি, কিন্তু ডিএসএলআর কিনতে গেলে তো সে সময় অনেক বাহ বাহ। খরচা। এখন ডিএসএলআর কিনি মানে সবারই একটা স্বপ্নই ছিল। স্বপ্নই ছিল যে ডিএসএলআর কেনা। তো ওটাই মানে তখন ওরকম গ্রেড জানতাম না, এটা বাজেট বা এটা প্রফেশনাল। তখন ডিএসএলআর মানেই হচ্ছে ডিএসএলআর মানে ডিএসএলআর। ডিএসএলআর আর কি। তো সে সময় অনেক তামঝাম করে অনেক রুটি পাকাকে তারপরে গিয়ে একটা ডিএসএলআর জোগাড় করলাম, মানে বাবা কিনে দিল আর কি। তো সেটা কেনার পরে টুকটাক ছবি তুলতাম, বাট তারপরে আর ভালো লাগতো না। কেন কি কিছু আগাচ্ছিল না ছবি, মানে তুলতাম মানে তোলার হচ্ছে তুলছি, মানে ওই মজা পাচ্ছি কোনো লাইফ নেই ছবিতে আর কি। হ্যাঁ, ওই ছবি না কোনো কাজে আসছে না কিছু আসছে, তো আমি টোটালি ড্রপ করে দিলাম। আচ্ছা। তো আমার একটা স্বভাব আছে, আমি যখন কিছু বুঝতে পারি না আমি বন্ধ করে দাও সেটা। বন্ধ করে দিয়ে আবার বোঝার চেষ্টা করি। তো তারপরে আই স্টার্টেড রিডিং থিংস অ্যাবাউট ফটোগ্রাফি, মানে বেসিক যেসব জিনিসপত্রগুলো হয় পড়াশোনা করা শুরু করলাম। তারপরে আমার হাতে আসলো রঘু রায়ের ক্যালকাটা। বাহ। তো ওটা দেখার পরের থেকে আমার টোটাল পার্সপেক্টিভটা চেঞ্জ পুরা হয়ে গেল, তোমার যে আমাকে স্ট্রিট বা ডকুমেন্টারি স্টাইল এটা আমার পছন্দ। তো তখন আমি আস্তে আস্তে ওটার মধ্যে ঢোকা শুরু করলাম। তারপরে আরো মেন্টার্স বলতে দেখো কেউ হাতে ধরে তো কেউ শেখায়নি আমাকে, হ্যাঁ, তখন মেন্টার্স পাইও নি সেরকম। আর আমি খুব ইন্ট্রোভার্ট, লোকদের সাথে যে ধরে কথা বলা বা কিছু ইসে করা সেটা আমার পক্ষে সবসময় সম্ভব হয় না আর কি। তো আমাকে ওই দূরের থেকেই শিখতে হয়। তো আমি যত বড় বড় ফটোগ্রাফার ছিল, সেটা ইন্ডিয়াতে বলো বা বাইরের, তাদেরকে উঠালাম, মানে আই ইউজ টু কি আমি ওদেরকে নাম নিলাম। তো আমি কি করতাম, প্রত্যেক 1 মাস বা 2 মাস এক একটা ফটোগ্রাফারকে স্টাডি করতাম। তো তারপর মানে যখন এগুলো করতে থাকলাম, আস্তে আস্তে তুমি যখন ছবি দেখবে, যত বেশি ছবি দেখবে, যত বেশি ছবি নিয়ে ইসে করবে, তো তত বেশি তোমার চোখটা একটু পরিষ্কার হবে। ছবি দেখলেই তো বোঝা যায়। এক্স্যাক্টলি। তো যখন এটা ঘাটাঘাটি শুরু করলাম, তখন আস্তে আস্তে বুঝতে শিখলাম যে ফটোগ্রাফির কিছু রুলস আছে, সেটা ফলো করতে হবে, না করলে যতই ভালো হবে না, সে আমার ভালো লাগতে পারে কিন্তু মানুষের ভালো লাগবে না, কম্পোজিশনের ব্যাপার। এক্স্যাক্টলি। আর তারপরে ফটোগ্রাফির দিক থেকে যদি তুমি বলো, আমার একটা স্টার্টিং থেকে একটা নেশা না, একটা ঝোঁক ছিল, সেটা বিকজ অফ ফিল্মস। তো যখন আমি ওই প্রসঙ্গে আসবো। হ্যাঁ, তো যখন 90s আমি যেটা বললাম যে শিলিগুড়ি 90s এর একটা ছেলে আর কি, তখন আমাদের জন্য শুধু দূরদর্শন ছিল একদম, ঠিক আছে। তো আর কোনো সিনেমা বা সিরিয়াল বা এনিথিং কিছু দেখার জন্য আমাদেরকে দূরদর্শনই খুলতে হতো। দূরদর্শনই ছিল। তো ওই সানডেতে 4টার সময় বিকেলবেলা বাংলা সিনেমা আসতো, বাংলা সিনেমা আসতো, আর রিজিওনাল ফিল্মগুলো, অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম দিত। হ্যাঁ, তো ওখান থেকে আমার দেখা শুরু হলো। আমারও সেম। তো যখন ওই ফটোগ্রাফি ধরলাম, এক সময় যখন ইন্টার্নশিপ করছিলাম, ফটোগ্রাফিতে হাত দিলাম, তখন সাথে সাথে আমি সিনেমাও দেখা শুরু করলাম, ওই পুরোনো ভালোবাসা নিয়ে আর কি। তো যখন দুটো একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ হলো আর কি, তো আস্তে আস্তে একটু নিজের ক্ল্যারিটি পেলাম আর ফ্রেমিং এর ব্যাপারটা একটু বেশি তোমার। এক্স্যাক্টলি। তো এই করেই আমার শুরু হয়েছে। যাই একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো, এখন রিলেট করতে পারলাম যে তোমার যে ছবিগুলো ডকুমেন্টারি ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি যেটাই বলি, তো এটার মধ্যে একটা কিন্তু রঘু রায় যে তুমি বললে ইন্সপায়ার করেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। গুরুদেব মানুষ, সবার জন্যই গুরুদেব। তো ওনার ডকুমেন্টারিটাও খুব সুন্দর, ওনার মেয়ে অবনী রায়, তো উনি বানিয়েছিল, মানে দারুণ ডকুমেন্টারিটা দেখলে বোঝা যায় যে কাশ্মীরে উনি, মানে যেই সময়, এখন মানুষ তো আবার কাশ্মীর যেতে একটু ভয় পাচ্ছে, কিন্তু যেই সময় মানুষ কাশ্মীর শুনলেই ভয় পেত, তখন উনি ওখানে, ওই সময় উনি ওখানে থেকে যেসব করেছেন, বাবরি মসজিদ, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। পলিটিক্যাল যে ছবিগুলো আমরা যে বেশিরভাগ ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মাদার টেরেসা তো আছেই, তো এগুলো কিন্তু সব রঘু রায়ের জন্যই আমরা দেখতে পাই। আচ্ছা, এইবার তুমি অল্প বলেই দিলে, তো এবার আমি আসছিলামই সেখানে।
যে ফটোগ্রাফির সাথে সাথে ফটোগ্রাফি নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ফটোগ্রাফি তো আসবেই, আমরা বললামই, কিন্তু যেহেতু আমি ফটোগ্রাফি নিয়ে আগেও অনেক কথা বলেছি, যে আজকে আমি একটু ফটোগ্রাফি নিয়ে তোমার সাথে একটু কমই কথা বলবো। এইবার আমি নেক্সট যেটাতে আসতে চাচ্ছিলাম, যে ফটোগ্রাফির সাথে সাথে তুমি তো একজন, এই কথাটা বললে ভুল হবে না যে সিনেমা পাগল। তুমি একজন সিনেমা পাগল। হ্যাঁ, আমিও সিনেমা পাগল, তুমিও সিনেমা পাগল। তো এই সিনেমার ব্যাপারে আসার সাথে সাথে এটাও বলবো যে ইউটিউবে তোমার তো একটা চ্যানেল ছিল, এখন আছে কিনা আমি জানি না, এখনো আছে, কিন্তু এখন তুমি খুব একটা অ্যাক্টিভ না। অ্যাক্টিভ নেই, ওই যেরকম বললে সিজন 1, হ্যাঁ তো ওটা সিজন 1 হয়ে আছে, 2টা এখনো আসে, এখনো আসে, আশা করি আমরা আসবে। কিন্তু যাই হোক, তো তোমার মুভি রিভিউ নিয়ে তুমি করতে খুব ইন্টারেস্টিং লাগতো আমার, মানে ওটার নাম কি ছিল? মুভি সিনেমা পাগল নামই ছিল সিনেমা পাগল, আর আমি তোমাকে এখন বললাম ওই সিনেমা পাগল, আমি কিন্তু ভুলে গেছিলাম একটু সময়ের জন্য। তো যাই হোক, তো এই চ্যানেলটা কেনই বা তোমার এটা এরকম থেমে গেল? এটা কি তোমার কি মানে ভিউ কম আসছিল ইউটিউবে? ওকে, এবার এটার ব্যাপার হচ্ছে, যদি এটার ভেতরে ঢুকতে হয় তাহলে বলতে হবে যে এটার থেমে যাওয়ার প্রধান কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে সেলফ ডাউট। সেলফ ডাউট কিলস এভরিথিং। তো এখানেও সেম জিনিসই হয়েছিল। দেখো, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাই এরকম, স্টার্টিংয়ে তুমি যখন কিছু পোস্ট করছো ওটা তোমাকে গ্রাহ্যই করবে না। ইউ হ্যাভ টু বি রেগুলার, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। তো যখন আমার স্টার্টিংয়ে যখন আমি করছিলাম, একে তো প্রেশার ছিল, মানে কাজে কর্মের প্রেশার থাকে, সারাদিন ক্লিনিক করার পরে রাত্রিবেলা শ্যুট করছিলাম। আর অসুবিধাটা কি হচ্ছিল যে আমার কোনো স্টুডিও সেট আপ ছিল না, আর আমার বাড়িটা হচ্ছে একদম রাস্তার পাশে। আর রাত্রি হলেই 11টা-12টা হলেই কুকুরদের ডাকা আওয়াজ শুরু হয়ে যেত। তো এবার কি করতাম, সারা রাত ধরে আমি কোনো মতো ওটা শ্যুট করতাম, তারপরে ওই ঘুম চোখে নিয়ে আমি ক্লিনিক যেতাম, সারাদিন কাজ করতাম, তারপরে বাড়িতে এসে আবার এডিটিংয়ে বসতাম। তো এটা 2 মাস 3 মাস চলেছে ঠিকঠাক, মানে কোনো মতে চালিয়ে নিয়েছি। তারপরে এটা খুব হেক্টিক হয়ে যাচ্ছিল, তারপরে এটা পারা যাচ্ছিল না। বলতে প্রবলেমটা কি হয়ে যাচ্ছিল, আমি নতুন সিনেমা দেখতে পারছিলাম না। আমি ইউজুয়ালি পুরোনো, মানে ওই সময়টা নেই যে ফ্রাইডেতে গিয়ে আমি থিয়েটারে গিয়ে একটা নতুন সিনেমা দেখি, এটা সবসময় পসিবল হচ্ছিল না। তো আর আমার সিনেমার যে চ্যানেলটা ছিল সেটা কমপ্লিটলি নতুন সিনেমা বেসড ছিল, বেশিরভাগ একটা ছবি, আর মানুষ তো তাই দেখতে চাইবে না যে ছবিটা দেখবো, দেখি তো রিভিউ কি বললো। এক্স্যাক্টলি। তো এবার প্রবলেমটা কি হয়ে যাচ্ছিল, আমি কন্টেন্টটা দ্রুত বানাতে পারছিলাম না, নিজেও হাঁপিয়ে যাচ্ছিলাম, টায়ার্ড থাকতাম সারাদিন। তো আমার যেখানে মেন প্রফেশন, সেখানে আমি গিয়ে মানে আই ওয়াজ নট এবল টু গিভ 100%। তো ওখানে যখন আমার অসুবিধা হচ্ছিল, আই থট যে এটা একটু পজ নিই আপাতত, সব কিছু একসাথে যদি করতে যাই তাহলে একটু ভালো হবে। তো হোপফুলি ফার্স্ট সিজন শেষ হয়েছে, সেকেন্ড সিজনে আবার একটু আসবো বেটার ক্ল্যারিটির সাথে, বেটার হবে। তো এটার সাথে সাথে এটাও আমি একটু বলবো, মানে যেটা প্র্যাকটিক্যালি আমি বলছি, এটা তুমি অন্যভাবে ব্যাপারটা নিও না। আমার যেটা মনে হয় যে আমিও তো এই যে পডকাস্ট করেছি, সবই করেছি, এটাও নিজের নেশাতেই করেছি, নিজের ঝুঁকিতেই করেছি। আমার যে সেটাতে যে খুব লাভ হয়ে গেছে এরকম এরকম কিছুই না, শুধু যে নিজের স্বার্থের জন্য না, আমার আড্ডা মারতে ভালো লাগে। তো ভাবলাম কিছু যখন এরকম কোয়ালিটি পিপলসদের সাথে আমার জানাশোনা আছে, তো ওদের সাথে একটা আড্ডা দিই, তাতে কিছু ভিউয়ার্সরাও দেখে কিছু মজা পাবে। আর অনেকজন আমাকে কিছুদিন আগেও আমার এক বন্ধুর সাথে অনেক বছর পরে কথা হলো, ও প্রথম কথাটা শুরুই করেছে যে তোর পডকাস্টগুলো এখন আসছে না কেন। তো এটাই ভালো লাগে যে কিছু লোক দেখেছে, তাদের ভালো লেগেছে, অচেনা লোক দেখেছে, তাদের ভালো লেগেছে, এটাই ভালো। ওটাই। কিন্তু ওই যেটা বলতে যাচ্ছিলাম, ভিউটাও তো ম্যাটার করে। যতই আমরা বলি যে আমি নিজের নেশায় করছি, নিজের ইস্যুতে, এই যে বললাম তোমারও যে প্রবলেম, আমারও সেম প্রবলেম, যে আমাদের তো মেইন কাজ তো প্রফেশন তো আছেই, ফ্যামিলির জন্য তো কাজ করতেই হবে। তো সেই কাজ করে ব্যালেন্স করাটা খুব চাপ। তারপরে যখন দেখি যে ভিউ আসছে না, কোনো একটা ভিডিওতে ধরো 100 ভিউই আসলো বা 200ই আসলো, আর আজকের দিনে তো মানুষের একটা মাথায় ঢুকে গেছে যে 1 মিলিয়ন না হলে তো কিসের ইউটিউবার, এরকম ভাইরাল না হলে আর কিসের ইউটিউব। এই কথা আমি বলতে চাই, আমি এটা এই জন্যই কথাটা উঠালাম, কেন কি এরকম অনেকজন হয়তো আছে যারা ইউটিউব চ্যানেলের বানানোর কথা ভাবছে বা বানিয়েছে, ডিপ্রেসড হয়ে আছে কেন আসছে না। আমি এটা বলবো, 1 মিলিয়ন হলেই যে তুমি ইউটিউবার, ঠিক আছে, বা ইউটিউবার হওয়ার জন্যই যে ইউটিউবে ভিডিও বানাবে, এটাও কিন্তু আমি সবসময় মনে করি না। মানে আমি যে ইউটিউবে ভিডিও দিচ্ছি আমি 2009 থেকে, 2009 কি, হ্যাঁ এরকমই হবে। তো তখন তো আমি এডিটিংও কিছু জানতাম না, এমনি ছবি মানে ভিডিও তুলে দিয়ে দিয়েছি। আমার একটা ভিডিও দেখে রোহন মানে ও এরকম করে বলছে যে এটা ভাই কী করে হতে পারে,
মানে পাতি একটা আমাদের একটা ডিশ হয় সিলেটিতে, শীতল চাটনি বলে ওই হ্যাঁ ওটা। ওই শীতল চাটনি বানিয়েছি দিদির বিয়েতে, ওটা দিয়ে দিয়েছি 19,000 কত ভিউ। আচ্ছা আবার এদিকে অনেক খাটনি করে এডিট করে কিছু ভিডিও দিয়েছি, ওইটা হয়তো 200 ভিউ হয়েছে। তো এইটা সবসময় মেনটেন, মানে ভিউ হলেই যে তোমার না ইয়ে। ডেফিনেটলি তো আমি এটাই বলবো যারা বানাচ্ছেন বা কিছু, সবসময় যে আমাকে ইউটিউবার হতে হবে বলে আমি বানাচ্ছি, কারণ ইউটিউবার হওয়াটা কমপ্লিটলি আলাদা জিনিস। দেখো এবার ব্যাপারটা ছিল যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম সিনেমা পাগল, মানে আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে। হুম হুম আর আমি সপ্তাহে অ্যাটলিস্ট তুমি যদি বলো তাহলে আমি প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4টা সিনেমা মিনিমাম দেখি, নতুন সিনেমা। আর পুরোনো সিনেমা তো চলছে, রিভিশন করতেই থাকি। এবার ব্যাপারটা হয়েছে, তো আমার ইচ্ছা ছিল যে এরকম একটা চ্যানেল বানাবো যেখানে আমি আমার ভালোবাসাটা নিয়ে কথা বলবো। সেইটাই যে তোমার এটা নিয়ে কথা বলতে ভালো লাগে, ভালো লাগে, এই জন্য তুমি বললে, হতে পারে কারোর ভালো লাগলো, ভালো লাগলো। তাই না? তো আমি একটা আড্ডা, তুমি যদি আমার ভিডিওগুলো দেখে রাখো, আমি একটা আড্ডার সাথেই বলতাম, ফিল নিয়ে বলতাম আর কি, অ্যাজ ইফ আই এম কনভার্সিং আমার বন্ধুর সাথে আর কি, যেরকম আমরা ছবি দেখার পরে বন্ধুর সাথে গল্প কথা বলি আর কি। সেটাই, হ্যাঁ। তো আমার ওটাই ইচ্ছা ছিল, যাতে একটা আনবায়াসড টিআরপি ছাড়া একটা সত্যিকারের একটা মুভি রিভিউ করা যায় আর কি, ওইভাবে যদি করা যায়। তো ওইভাবেই ওই ধারণা দিয়েই সিনেমাটার শুরু হয়েছিল কাজ আর কি। আর এটার আগে, এটা অ্যাকচুয়ালি কোভিড টাইমে শুরু হয়েছিল। এটার আগে আমি ভেবেছিলাম যে অডিও স্টোরিজ বানাবো, অডিও স্টোরিজ, বেঙ্গলি অডিও স্টোরিজ নিয়ে আমি কাজ করছিলাম, 2-3 মাস কাজ করেছিলাম। আর আমি রাতভর ধরে রেকর্ড করতাম, নিজের ভয়েস রেকর্ড করে বানাতাম আর কি। তো 2-3টে বানিয়েছিলাম, তারপরে জানতে পারলাম যে কপিরাইট ইস্যুস প্রচুর আসে। আচ্ছা, যেসব রাইটার্সদের আমি কাজ নিয়ে করবো অডিও স্টোরিটা, সেই সব রাইটার্স প্লাস পাবলিশিং হাউসেস এটা নিয়ে অনেক ঝামেলা করতে পারে। তো এই জন্যই আমাকে তখনই এটা ড্রপ করতে, ওই 2-3 মাস খাটনির পর এটা ড্রপ করে দিলাম। তারপরে আই ওয়াজ লাইক নেক্সট কী করা যেতে পারে, কেন কি দাঁড়ানো তো যাবে না, কিছু একটা করতে হবে, আমার এরকমই মাথায় ছিল। সো তারপরে আই থট ইউটিউব ইজ আ বেটার প্ল্যাটফর্ম। ইউটিউবে আমি সিনেমা রিভিউস করি, ওটা ভালো হবে, কেন কি আমি ওটার সাথেই আছি, মজাও পাচ্ছি, প্লাস ওটাও করছি আমি মানে প্রত্যেক দিন আর কি। তো এটা করি, তো এইভাবেই শুরু হয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আবার এটা দেখতে পাবো, হোপফুলি। এইবার দেখো, যত আমরা মুভি নিয়ে বলছি, মুভি রিভিউ নিয়ে বলছি, তুমি সিনেমা পাগল, চ্যানেলের নামও সিনেমা পাগল, আমারও ছবি দেখতে খুব ভালো লাগে। তো এইবার প্রশ্নটা হলো খুবই সিম্পল, যে লাস্ট কোন ছবিটা দেখেছো, এটা যদি একটু বলতে। লাস্ট কালকে একটা রাত্রে সিনেমা দেখলাম, আচ্ছা, আনটিল ডন। আচ্ছা, জে স্যান্ডবার্গের, ভালো বেশ। মানে ইটস আ হরর মুভি বেসিক্যালি, সাইকোলজিক্যাল হরর, বাট একটা সায়েন্স সাইফাই, নতুন ছবি, টাইম লুপ নিয়ে সিনেমাটা আর কি। আচ্ছা, তো ভালো ছিল, এটা ভালো লাগলো। এমনি কি তুমি কি মানে বেশিরভাগ কি বিদেশি ফিল্মই দেখো, নাকি সব ধরনের ছবি? আমি অ্যাকচুয়ালি সব ধরনের সিনেমাই দেখি, সর্বভুক আর কি। তুমি তো হিন্দি নিয়েও অনেক রিভিউ দিয়েছো। হ্যাঁ, হিন্দি নিয়েও দিয়েছি, ইভেন বাংলাও ভালো লাগে, কিন্তু আনফর্চুনেটলি বাংলাতে মানে ভালো কাজের ফ্রিকোয়েন্সিটা খুব কম, যেটা নিয়ে কথা বলতে পারবো আর কি। বাট হ্যাঁ, এরকম নয় যে কাজ বেরোয় না, আবার কিছু ছবি আছে, কিছু কাজ খুবই মারাত্মক। আমাদের আদিত্য বিক্রম সেনগুপ্ত, না? এক্স্যাক্টলি, ওনার ছবিগুলো তো অন্য লেভেলের। তারপরে দোস্তজি বেরোলো, এর মধ্যে নির্ঝর মিত্রার ডাইনি বেরোলো, ভালো ছিল আর কি। সো ভালো কাজ হচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কম। আমি কালকে রাত্রে দেখলাম কাবুলিওয়ালা, ওটাও খুব ইমোশনাল, কমার্শিয়াল ছবি, কিন্তু ইমোশনাল। মিঠুন চক্রবর্তী ইমোশনটাকে খুব সুন্দর ফোটায়, ছোটোর থেকে আমি দেখতাম। মিঠুন পছন্দ আছে, কিন্তু ওইটা ছাড়াও আমার যদি পছন্দ নাও থাকতো, অনেকের আমি কাবুলিওয়ালা দেখেছি, অনেকের মুখে আমি এটা শুনেছি, মানে মিঠুন চক্রবর্তীর যে কতগুলো বি গ্রেড বা একদম যে মানে পচা মার্কা কতগুলো যে ছবি আছে, উনি নিজেও স্বীকার করেছে টাকার জন্য উনি করতো, গুন্ডা টাইপের। কিন্তু ওই সব ছবিতেও মিঠুনের মধ্যে একটা ব্যাপার ছিল, উনি যখন কাঁদে, সিনেমা যেরকমই হোক, উনার যে কাদার সিনগুলো উনি যে করে, অন্য লোকেরও দেখে একটু কান্না পায়। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে এখন বেশি যাচ্ছি না। তো এবার তুমি বললে আনটিল ডন, আচ্ছা, দেখতে হবে তাহলে ছবিটা। এইবার একটু আসছি আমি একটু অন্য ধরনের প্রশ্ন, সিনেমা নিয়েই। বলিউড
কেউ কেউ আবার বলিউড নামটা বলতেও পছন্দ করেন না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বললে আমারও মনে হয় মানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলাটাই উচিত। বলিউডটা তো মানে অনেকটা লেভেল দেওয়া হয়েছে। আজকাল অনেকেই অনেক কথা বলছে আর কি, যে বলিউডের টাইম শেষ, হ্যাঁ সব রিমেক করে সাউথ ছাপিয়ে গেছে বা সাউথের ইয়ে করেই বলিউড চলছে, অনেকজনের অনেক কথা। কেউ জেনেও বলে, কেউ আবার না জেনেও বলে, শুনে বলে, বলবেই, এটা আলাদা কথা। আমি তোমার থেকে শুনতে চাচ্ছি যে তুমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তোমার মন্তব্যটা কি, যে এখন প্রেজেন্টলি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কি ইয়েতে আছে এটা নিয়ে একটু বলো, বা তোমার এটাও একটু শুনতে চাই, তোমার লাস্ট কোন হিন্দি ছবিটা দেখে মনে হয়েছে খুব ভালো, এটাও একটু বলো। হিন্দি মানে বলিউড যদি তুমি ধরো আর কি, আমি বলিউডই বলছি। হ্যাঁ ঠিক আছে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের বড় এক দাদার মতো, যে এক সময় খুব কুল ছিল, ওকে দেখে আমরা বলতাম যে চলো আমরাও ওর মতনই হব। তারপরে মাঝখানে একটু নেশা ভাঙ করে বন্ধু বান্ধবদের সাথে পড়ে একটু বেরাস্তায় চলে যায়, আবার রাস্তায় এখন ফিরছে আর কি। সো বলিউড যদি বলো, বলিউডের কন্টেন্টও একই। বলিউড এক সময় গিয়ে খুব ম্যাসিভ পিক লেভেলে ছিল, সেখান থেকে ডাউনফল হলো। সাউথ তখন গিয়ে একটু ওদের যেটা ডিউ রেসপেক্ট ছিল সেটা পাওয়া শুরু করলো আর কি, বিকজ বলিউড এত ধারাচ্ছিল। তো এটা উচিত ছিল যে বলিউডেরও বোঝা যে কন্টেন্ট ম্যাটার্স, কন্টেন্ট ম্যাটার্স। কেন কি যা ইচ্ছা আমরা অডিয়েন্সকে দিয়ে সালমান দেবো। খান দিয়ে হবে না। সালমান খানের রাধেও দেখলাম আমি, রাধে বলছি সিকান্দার, সিকান্দার। ও গড, ইট ট্রমাটিক, ওয়ান ওয়ার্ড ট্রমাটিক, সিরিয়াসলি। তো এবার বা রাধেও বলো, রাধেও বলো, কিসি কা ভাই কিসি কা কিসি জানো কা বলো, ভাই, মানে এইসব ছবি মানে সালমান খানের তেরে নামের পরে আই ডোন্ট থিঙ্ক সো, মানে বজরঙ্গি ভাইজান, হ্যাঁ ওই ছাড়া আর মনে হয় না ওর মানে ওর ফিল্মোগ্রাফিতে খুব একটা ভালো কিছু সিনেমা আছে। তাও কিছু কিছু সিনেমাগুলো যেরকম মনে হতো যে তাও দেখা যায়, যেরকম রেডি টেডি এন্টারটেইনিং, চলো বাড়িতে টিভিতে চলছে দেখা যায়, কিন্তু ওই সিকান্দার টিকান্দার নেওয়া যায় না, মানে নেওয়া যাচ্ছে। কিন্তু বলিউডও এখন ইমপ্রুভ করছে, করছে। হ্যাঁ অনেক ভালো ভালো সিনেমা বেরোচ্ছে। আর তুমি যেটা বলছিলে লাস্ট কি সিনেমা দেখে আমার ভালো লাগলো, 12th ফেল ওয়াজ গুড। 12th ফেল, ঠিক, ওটা র ছিল খুব, মানে আমার মনে হয়নি কোনো জায়গায় যে একটু মেক বিলিভ, যেটা কোথাও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। ইট ওয়াজ বিক্রান্ত মাসি, হ্যাঁ খুব ভালো অ্যাক্টিংও করেছিল। ওর আরেকটা সিনেমা ভালো ছিল যেটা আই ফরগট, মানে নামটা ভুলে গেলাম, সিরিয়াল কিলিং নিয়ে ছিল। ওইটা তো আর ক্রিমিনাল জাস্টিস ওয়েব সিরিজটা বলছো? না 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 না, হি ওয়াজ আ সিরিয়াল কিলার, ওখানে বাচ্চাদের খুন করে, ওই নিথারি মার্ডার্স হয়েছিল যেটা। ঠিক 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 বলেছো, ওর নামটা আমারও মনে পড়ছে না, নামটা আমারও মনে পড়ছে না, ঠিক ঠিক ঠিক। তো ওইটাই কোয়ালিটি কন্টেন্ট আছে, সব জায়গাতেই আছে। আর এটা আমি মানি, কোনো ইন্ডাস্ট্রিরই সব ছবি ভালো, সব ছবি খারাপ এরকম হয় না। এটা মানতেই হবে। এটা এখন প্লট কি, ডাইরেক্টর কি, অ্যাক্টর, সব কিছু মিলেই তো একটা ছবি হয়, একজনের জন্য তো আর হয় না। এক্স্যাক্টলি। আর দেখো নবারুণ, তুমি যেটা বলছিলে যে বলিউড কপি করছে ওরকম সাউথ সিনেমার থেকে, বাট আমার মনে হয় যে এটা দুই তরফ থেকে চলছে একদম। এইটা তুমি একদম আমরা ওই সাউথটাকে ওভারলুক করে দিয়ে খবর রাখি না, সাউথও যে কপি করছে। যেরকম আমাদের সৃজিতের হেমলক সোসাইটি, সেটা না সরি ভিঞ্চিদার আবার সাউথে রিমেক করেছে, ওই খবরটা কয়জন রাখে? সবাই আমরা কপি করেছি, ওটা সবাই জানে। তো এটা চলে, এটা কোনো কপি করা ব্যাপারটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি আলাদা। এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট থাকায় সবাই সব কিছু জেনে যাচ্ছে। যে আর.ডি. বর্মনও রিমেক করেছিলেন, কপি করেছিলেন, এখন সব, আগে কি কেউ এটা জানতো? আগে কেউ এটা বললে বিশ্বাসও করতো না। আর দেখো একটা জিনিস, মানে হঠাৎ করে তুমি নতুন ইনভেন্ট করতে পারবে না। হ্যাঁ, তোমার কিছু একটা জিনিস আছে যেটার উপরে তুমি লেয়ার চড়িয়ে 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 বানাচ্ছ, এরকমই হয়। হ্যাঁ, তো অভ্যন্তরীণ যে ব্যাপারটা সেটা তো একটু থেকেই যাচ্ছে। তো আমরা তখন ওটা দেখে বলছি এটা তো উমনার থেকে কপি করা বা অমুক জায়গার থেকে উঠিয়ে নেওয়া। বাট বলে না যে টু বি আ গুড আর্টিস্ট ইউ হ্যাভ টু বি আ গ্রেট থিফ। তোমাকে চুরি করতে শিখতে হবে। চুরি করাটা এরকম না যে আমি তোমার কাজ নিয়ে আমি আমার নিজের বলে দিলাম, না ওরকম না। তোমার যেটা ভালো আছে সেটা আমি তোমার থেকে নিলাম, আমি অন্য জায়গায় একটা ইনকর্পোরেট করলাম, যেটা কিনা অন্য লোক দেখেনি ওইভাবে, ওই পার্সপেক্টিভটা। তো যখন আমি ওটা দেখাচ্ছি, ওটা আমার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু বাট ওটার মধ্যে তোমারও কিছু ম্যাটেরিয়ালস, কিছু ইনপুটস থাকছে। ওইভাবে তুমিও একসময় কোথাও থেকে ওই জিনিসটা নিয়ে তোমার ওই জিনিসটা বানিয়েছিলে, যেখান থেকে আমি কপি করছি। যেরকম আমরা ইন্সপায়ার্ড কথাটা ইউজ করি, ঠিক আছে, কপি না বলে ইন্সপায়ার্ড বলা উচিত, কেন কি সত্যি ওটা ইন্সপায়ার্ডই বলা উচিত।
সবার ব্যাপারে বলছি না, কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে যেরকম তুমি বলাই আমার একটা মনে পড়লো, সুজয় ঘোষের একটা ইন্টারভিউতেই জানতে পেরেছিলাম, সুজয় ঘোষের যে বিখ্যাত ছবিটা যে কাহিনী, তাই। কাহিনীতে একটা সিন আছে, তুমি তো কাহিনী নিশ্চয়ই দেখেছো। দেখেছি। ওটাতে দেখবে পুলিশ স্টেশনে যখন যায় বিদ্যা বালান প্রথম, ওই যে পরমব্রত কম্পিউটারটা কাজ করছিল, একটা ছোট্ট ব্যাপারই ছিল, পাট করে বসলো বিদ্যা বালান, কেন কি সিনেমাটার তো মেইন মানে প্রোটাগনিস্ট তো বিদ্যা বালান, ওই হিরো। তো পট করে কম্পিউটারটা নিল, পুলিশ স্টেশনের এত দিন থেকে ওটা ঠিক হচ্ছিল না, টেকনিশিয়ান আসছে না বলে ও এসেই টাক করে ঠিক করে। সুজয় ঘোষ বললো এই জিনিসটা ও নিয়েছে সত্যজিৎ রায়ের নায়ক থেকে। নায়কে এরকম একটা ছোট বাচ্চা কিছুতেই কোল্ড ড্রিঙ্কের বোতলটা খুলতে পারছে না, উত্তম কুমার আসলো টাক করে খুলে দিল। তো এই যে জিনিসটা দেখো, কোথার থেকে একটা কোল্ড ড্রিঙ্ক খোলার থেকে এখানে যে মিলালো, এটাও কিন্তু বলছে, ও নিজেই বলছে আমি ইন্সপায়ার্ড, ওখান থেকে নেওয়া হয়েছে। ওই রকম ওই যেমন তোমার ওই সিনেমাতে কাহানির কথা বলছি, ওখানে বলে না যে হোটেল, যে এখানে গরম জল, এখানে কি হ্যাঁ 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 হ্যাঁ, তো বলে এখানে রানিং হট ওয়াটার আছে, রানিং হট ওয়াটার, লাগলেই দৌড়ে নিয়ে আসবে। ঠিক ঠিক ঠিক। তো সেটা এই তোমার জয় বাবা ফেলুনাতে সেম জিনিসই ইউজ করা হয়েছিল, যখন ওরা হোটেলে যায় ফেলুদা আর জিজ্ঞেস করে যে এখানে গরম জলের ব্যবস্থা আছে। ঠিক বলেছো, দারুণ বলেছো, ঠিক। তো জয় বাবা ফেলুনাতে তো এটা আছে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমার মনে হয় বিশেষ করে আমাদের বাঙালিদের কিছু তো একটা এটা মানতেই হবে, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় আমাদেরকে তো সবসময় ইন্সপায়ার করে গেছেন, মানে ওদের ইয়েগুলো আমাদের ইয়ের মধ্যে একটু হলেও চলে আসে আর কি। কেউ ওনাদের ভক্ত হোক বা না হোক, এটা চলেই আসে, অটোমেটিক্যালি চলে আসে। তো অভিজিৎ, ছবি নিয়ে তো আমাদের কথা চলছি, আর ছবি নিয়ে কথা যদি আরো বলতে থাকি শেষ হবে না। এইবার আমি আসছি ছবি রিলেটেডই আরেকটা ব্যাপারে, এটা নিয়ে তোমার সঙ্গে কথা না বললে হবেই না। আমরা প্রথমে ইউটিউব চ্যানেল নিয়ে কথা বললাম, ফটোগ্রাফি নিয়ে কথা বললাম, সিনেমা নিয়ে কথা বললাম, এবার সিনেমার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটা কথাই আছে যে রাইটার বাপ হতা হয়। আমরা সবাই জানি যে ছবিতে ডাইরেক্টরের রোল ইম্পর্টেন্ট, অ্যাক্টরের রোল, মিউজিকের রোল, কিন্তু কোথাও একটা কথা আছে যে রাইটার নাকি বাপ হয় স্ক্রিপ্ট। তো তুমি তো স্ক্রিপ্ট রাইটিং নিয়ে তোমার অভিজ্ঞতা আছে, আর আমি যতটুকু জানি তুমি বেশ কয়েকটা ছবিতে খুব স্ক্রিপ্টিং করেইছো, অল্প কিন্তু করেছো এবং খুব ভালো কাজ করেছো। যেরকম রোহনের অভিনেতা যে শর্ট ফিল্মটা, ওইটার তুমি স্ক্রিপ্ট রাইটিং করেছো, এবং রোহনের ফার্স্ট যে ওই অচিন পাখি অ্যালবাম, ওইটারও তুমি স্ক্রিপ্টে ছিলে। তো একটু যদি নিজের ওই অভিনেতাই হোক বা অচিন পাখিই হোক, মোট কথা স্ক্রিপ্ট রাইটিং নিয়ে যদি একটু কিছু বলো। দেখো, সিনেমা, শর্টস যেটাই বলো না কেন, আমার মনে হয় যে লেখাটা, রাইটিং পার্ট খুব একটা বড় মেজর পার্ট হোল্ড করে। তো সেইখানে রাইটিং ইজ লাইক অ্যান ইনভিজিবল মেশিন, যেটা দেখা যায় না, পর্দার বাইরেই থাকে, কিন্তু ওটা আবার না হলে কোনো কিছুই কাজ ঠিক মতো করবে না। আর রাইটিং জিনিসটাও হচ্ছে যখন আমরা করছি, ইট ম্যাটার্স, মানে আমাদের যখন খুব অল্প জিনিস নিয়ে, খুব অল্প রিসোর্সেস নিয়ে কাজ করছি, তখন আমাদের ওই রিসোর্সেসের উপরে বেসড করে লিখতে হয়। আমরা লিখে দিলাম, তারপরে রিসোর্সেস যদি খুঁজতে যাই তাহলে খুব অসুবিধা। কেন কি আমাদের যারা ছোট ক্রিয়েটার্স আছে বা ছোট ফিল্ম মেকার্স আছে, দে ডোন্ট হ্যাভ ব্যাকআপ, প্রপার কথা বাজেট নেই ওদের কাছে। মানে আমরা খুব অল্প বাজেটে বা নিজের পয়সা লাগিয়ে কাজগুলো করি। তো সেই ক্ষেত্রে আমরা যখন লিখছি, তো লেখাটা যদি স্ট্রং বা লেখাটার মধ্যে যদি আমরা ফুটিয়ে যদি না উঠাতে পারি, তাহলে জিনিসগুলো ভালো মতো করে প্লে করে না। তো আমরা যখন অচিন পাখি বানিয়েছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ওয়ার্ক। ওর জন্য, আমার জন্য কাজটা প্রথম ছিল। আমরা স্ক্রিপ্টিংয়ের ব্যাপারে কিছুই জানতাম না, সিনেমা কী করে বানাতে হয়, ক্যামেরা কী করে করতে হয়, কিচ্ছু জানতাম না। বাট ওই হিট অ্যান্ড ট্রায়াল করা শুরু করি, দেখি কি হয় আর কি। তো ওইভাবে করলাম। আর এই সিনেমা আর স্ক্রিপ্টিংয়ের ব্যাপারে একটা খুব গল্প আছে, একটা ছোট গল্প যদি বলি আর কি। তো আমি যখন কলেজে ছিলাম, কলেজে ওই যেরকম ফটোগ্রাফি কলেজের থ্রু দিয়ে শুরু, তো যখন আমরা ইন্টার্নশিপে ছিলাম, একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল আর কি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবার আমাদের কলেজে হচ্ছিল। তো সেবার আমি 4th ইয়ারে ছিলাম আর কি। আর আমরা ভাবলাম যে চলো 5-7 দিন আছে, একটা সিনেমা, 5 দিন ছিল, একটা সিনেমা বানাতে হবে। কী সিনেমা বানাবো, কী করবো, কিচ্ছু জানা নেই। তো আমি বললাম যে চলো লেখা শুরু করি। তো আমার এক বন্ধু আছে, মানে আমার বেস্ট ফ্রেন্ড,
ও আমার বাড়িতে ছিল আর কি সে সময়, ব্যাঙ্গালোরে যখন আমি ছিলাম। তো কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসেছিলো, তো বললাম যে চলো একসাথে একটা সিনেমা বানানো যাক। তো আমি লেখা শুরু করলাম। ওই সিনেমাটা ওয়াজ লাইক 5 মিনিটসের একটা শর্ট ফিল্ম ছিল, আর ওটা কমপ্লিটলি অ্যাবাউট পোয়েমস, মানে পুরো সিনেমাটাই হচ্ছে উর্দু হিন্দি পোয়েমস বেসড আর কি। ওখানে যে প্রোটাগনিস্ট, মানে আমি প্লে করেছি প্রোটাগনিস্ট, বিকজ আমাদের অ্যাক্টর ছিল না সে সময়, অ্যাক্টিংও করেছি। তো সে সময় ওই কবিতা লেখা আর মানে কবিতা লেখা প্লাস স্ক্রিপ্টিং করা শুরু হয়েছিল, বাট টেকনিক্যাল অ্যাসপেক্টস একদম জানা ছিল না। তো যখন আমরা ফার্স্ট কাজ করলাম এখানে রোহনের সাথে, এখানে প্রপারলি যখন ওই অচিন পাখি করা হলো, তারপরে আস্তে আস্তে এটা নিয়ে ঘাটা হলো যাতে নেক্সট কাজে আমরা যখন করছি যাতে কম ফল্টার করি। তো তারপরে একের পর এক কাজ টুকটাক 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 চলতে থাকলো। আমরা অভিনেতা করলাম আর কি, ওটাও 1-2 ফিল্ম ফেস্টিভ্যালসে গেছিলো আর কি। তো এখন আরও কাজ চলছে, এখন দেখা যাক আগে। স্ক্রিপ্টিং করার সময় তোমার মনে হয় যে প্রথম কি জিনিসটা মাথায় রাখতে হয়? মানে ধরো আমি একটা স্ক্রিপ্ট লিখবো, গল্প প্রথম তো গল্প, কিন্তু গল্পটাকে তো একটা ফিল্মে সাজানোর ব্যাপারটাও তো একটা আছে। ডেফিনেটলি, এই জন্যই গল্পর পরে স্ক্রিন প্লে স্ক্রিপ্ট এগুলো ম্যাটার করে এতটা। কারণ তুমি গল্প তো লিখে দিচ্ছ, কিন্তু স্ক্রিনে কোন জিনিসটা ভালো লাগবে, কোন জিনিসটা খারাপ লাগবে, কোন জিনিসটা ইনক্লুড করা উচিত, কোন জিনিসটা না দেখালেই বেটার আর কি, এগুলো আমাদের যখন সিনেমা বানাতে যাই তখনই আমরা বুঝতে পারি আর কি। কিন্তু শুরু হয় গল্পর থেকে। যখনই আমরা একটা কাজ করছি প্রথমে একটা আইডিয়া মাথায় আসে, সেটার উপরে আমরা একটু রং চড়াই, রং চড়ানোর পরে একটা স্কেলিটন স্ট্রাকচার বেরোয় আর কি, তার উপরে আমরা গিয়ে আস্তে 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 একটু একটু করে লেয়ার দিয়ে একটা গল্প তৈরি হয়। তো যখন গল্পটা কমপ্লিট তৈরি হয়ে গেছে, আমাদের জানা আছে যে ক্যারেক্টার কি করছে, তখন আমরা গিয়ে স্ক্রিপ্টিংটা শুরু করি। তাহলে আমাদের সুবিধা হয় আর গল্পের মধ্যে একটা কন্টিনিউইটি থাকে আর কি। তো স্ক্রিপ্টিং যখন করা হয় তখন স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে স্থান কাল পাত্র এই জিনিসটা খুব ম্যাটার করে। কোথায় লেখা হচ্ছে, মানে যখন আমরা স্ক্রিপ্ট লিখছি তুমি কোন ডিউরেশন মানে বা দিনের কোন সময়টা তুমি ইউজ করছো, তোমার মানে সিনেমাটা কখন শ্যুট হবে সেটাও লেখা থাকে। যদি কোনো হিরো বা কোনো মানে অ্যাক্টর যদি কাশছে, এই যে আমি কাশলাম, যদি কাশছে বা খুব অ্যাগ্রেসিভলি কিছু বলছে, সেটাও স্ক্রিপ্টে ইনক্লুডেড থাকে। তো এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য স্ক্রিপ্ট। তারপরে ওখানে গিয়ে যখন একটা অ্যাক্টর ওই স্ক্রিপ্টটা পাচ্ছে, ও নিজের এক্সপিরিয়েন্স নিজের এক্সপার্টিজ ওর মধ্যে দিচ্ছে, তারপরে গিয়ে ওটা ফাইনাল ফিল্মে আমরা গিয়ে দেখতে পাই। তো এটা একটা কম্বাইন্ড এফোর্ট বলতে পারো। একটা সিনেমা বানানো ইজ মানে কোলাবোরেটিভ এফোর্ট, যেখানে একটা রাইটার কাজ করছে, ডাইরেক্টর কাজ করছে, প্রডিউসার ইজ পেইং দ্য মানি, অ্যাক্টার্স নিজেদের হার্ট আউট দিয়ে দিচ্ছে, নিজের ভালো কাজটা দিচ্ছে। তারপরে গিয়ে যখন সব কিছু ভালো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমাদের কাজটা ভালো মানে অডিয়েন্স নিতে পারবে কিনা, মানে নেবে কিনা, নিতে পারবে না, নেবে কিনা, পছন্দ করবে কিনা, তখন আমাদের মাথায় সেটা থাকে আর কি। ঠিক ঠিক, এটা একটা লম্বা প্রসেস, অনেক লম্বা প্রসেস। আচ্ছা, এইবার একটা জিনিস, এটা হয়তো আগেই বলা উচিত ছিল কিন্তু আমার মাথায় আউট হয়ে গেছিলো, এই জন্য এখন বলছি। ওকে, ফটোগ্রাফি নিয়ে তো আগে আমরা আলোচনা করেছিলাম, আবার ওইখানে একটু আসছি। তুমি তো অনেক জায়গায় ঘুরতে যাও, কিছুদিন আগেই বোধহয় তুমি গুজরাট গেছিলে। তো এত জায়গায় ঘুরতে যাও, এত ছবি তোলো, কিন্তু আজকাল তো যেটাই মানুষ করছে সব শেয়ার করছে। তো তুমি যত ছবি তোলো, আমার মনে হয় খুব কম ছবি বোধহয় তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, মানে ইনস্টাগ্রামে দাও বা তো তুমি কি এমনি এফআইপি রিলেটেড সালোন বা এগুলোতে পার্টিসিপেট করো? সত্যি কথা বলতে আমি কিচ্ছুতে পার্টিসিপেট করি করো না? আচ্ছা, ওইটাতে তুমি আমি পুরো আমার ফটোগ্রাফিক যতদিন ধরে করছি, আমি মনে হয় 2-3টে কম্পিটিশনে শুধু দিয়েছি এখন। আচ্ছা, আর ওই হিপা, নিকন, এইসব ওইসবে দিয়েছো? এমনি এফআইপির সালোনগুলোতে তুমি? সেটাও দিয়েছি 2 থেকে 3 বার ম্যাক্সিমাম, আর তার বেশি দিইনি। কারণ মানে ওই বললাম না তোমাকে শুরুতেই, একটা সেলফ ডাউট আমার ক্ষেত্রে সেটা খুব কাজ করে, খুঁতখুঁতে ব্যাপারে, খুব খুঁতখুঁতে। এবার আমি কি হয়, একটা জায়গায় পড়েছিলাম বা শুনেছিলাম, হয়তো আমার মনে নেই, সেখানে একজন ফটোগ্রাফার বলছিল যে তুমি যখন একটা কাজ করছো সঙ্গে সঙ্গে সেটা রিলিজ করে দিও না, বিকজ ফটোজ আর লাইক ইউর বেবিস। ওটা তোমার বাচ্চার মতো, তোমার বাচ্চা সবসময় তোমাকে ভালোই লাগবে, সেটা খারাপ হলেও তোমার ভালো লাগবে, ভালো হলেও তোমার ভালো লাগবে সে বাচ্চাটাকে। তো সেটাকে রাখো কিছুদিন।
তো সেটাকে রেখে কিছুদিন দেখো, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরেও সেটা ভালো লাগছে কিনা, তারপরে সেটা, কেন কি দেখো আমরা তো আর্টিস্ট, এটা ঠিক। ঠিক আছে, একজন ফটোগ্রাফার ইজ লাইক অ্যান আর্টিস্ট, মানে হি একদম, ইজ অ্যান একদম, আর্টিস্ট, হ্যাঁ। পেন্টারের মতনই। তো সব পেন্টার মানে সব পেন্টার তো সব পেন্টিং শোকেস করে না, না, কিছু কিছু বেশিরভাগ পেন্টিং ওর বদ্ধ ঘরেই বেশিরভাগ থেকে যায়। এমনিই থাকে। তো আমাদেরও সেম জিনিসই আর কি। তো এবার এটার কমপ্লিটলি এটা আবার বলতে পারবো না যে শুধু এই রিজনের জন্যই আমি কোনো জায়গায় ছাড়ি না, আমি কিছুটা ইনকনসিস্টেন্ট, ভেরি লেজি। তো ওই যে সোশ্যাল মিডিয়াতে গিয়ে মানুষের সাথে ইন্টারাক্ট করতে হবে একটা, মানে দেখো সোশ্যাল মিডিয়া ইজ অল অ্যাবাউট কমিউনিটি বেসড থিং, ঠিক আছে, যেখানে একজন ফটোগ্রাফার নিজের সার্কেল, নিজের আয়ত্তের মধ্যে যখন যে সব লোকগুলো আছে, প্লাস ওই ফিল্ডের রিলেটেড যেসব লোক আছে তাদেরকে রিচ করছে। তো বাট এটার মধ্যে থেকে ওই একটা ইন্ট্রোভার্টনেস যখন থাকে আর কি মানুষের মধ্যে, তো ইন্টারাকশনটাও কম হয়ে যায়। তো সেটাও আমার পক্ষে, মানে আমার জন্য সেটাই হয়েছে। তা আমি ভাবতাম যে ছবিগুলো যে ছাড়বো মানুষ ভালো লাগবে কি লাগবে না, বাট এরকম নয় যে আমি ছবি তুলতাম মানুষের জন্য, তাহলে একসময় গিয়ে বন্ধই করে দিতাম। বাট আমি রিপিটেডলি এই কাজটা করে যাচ্ছি কেন কি আমার ভালো লাগে, ভালোবাসো, ভালোবাসি। বাট ডেফিনেটলি তুমি যখন একটা কিছু কাজ করছো সেটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারলে সবচেয়ে ভালো। তো এতদিন পরে আমি একটু কনসিস্টেন্টলি কাজ করছি নিজের মধ্যে এখন। আগামী কিছু দিনে আই সাপোজ দেখতে পারবে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার পুরনো যেসব ছবিগুলো আমি এতদিনও ছাড়িনি, মানে অলমোস্ট 6-7 ইয়ার্স ধরে পড়ে আছে সেগুলো। আর আমার হার্ড ড্রাইভ ইজ কমপ্লিটলি ফুল, 3-4টে হার্ড ড্রাইভ আছে। মানে আমাকে এরকম সেগ্রিগেট করতে হয় যে না এটা ডিলিট করতে হবে, এটা একটু জায়গা তৈরি করতে হবে। তো এত ছবি হয়ে গেছে কিন্তু ছবিগুলো ছাড়া হয়নি। তো আগামী দিনে আই হোপ যে আমি এটা কনসিস্টেন্টলি এই কাজটা করতে পারবো, না ছাড়তে আমি পারবো। মনে হয় কিছু ছবি হয়তো তোমার দেওয়া উচিত, এই জন্য আমরাও দেখতে পাবো, সবাই দেখতে পাবে, ইন্সপায়ার্ড হবে। এইটা তুমি খুব দারুণ কথা বললে, এটা আমার খুব ভালো লাগলো যে নিজের একটা ছবিকে কিছুদিন রাখা উচিত। এটা আমি নিজের সাথেও এটা দেখলাম। আমিও তো হিমালয়ান ক্যামেরা ক্লাবের অনেক বছর থেকেই মেম্বার, কিন্তু আমিও হয়তো এফআইপিতে অত নিজেকে যোগ্যও মনে করতাম না, আমি করিনি। লাস্ট 1 বছর থেকে সবাই জোর করলো করো করো, তারপর দেখলাম বেশ কিছু স্যালুনে আমার অ্যাকসেপ্টও হয়েছে, অ্যাওয়ার্ডেডও হয়েছে। তো এইটার মধ্যে মজার কথাটা হলো পুরনো ছবি, 5 বছর পুরনো, 7 বছর পুরনো ছবি, যেটা হয়তো তোলে আমি ভুলেও গেছিলাম, ঘেটে ঘেটে ওই ছবিগুলোও যখন অ্যাকসেপ্ট হয় তখন সত্যি ভালো লাগে। মনে হয় যে না কিছু হয়তো তখনও ভালো করেছিলাম, বা এখন হয়তো ওইরকম করার সময় পাচ্ছি না বা করতে পারছি না। তো এটা একটা তুমি ঠিক বললে যে বেবির মতন, এই ব্যাপারটা অনেক দামি কথা। তো অভিজিৎ, ফটোগ্রাফি, ইউটিউব চ্যানেল, এই নিয়ে তো আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে তো কথা হতেই থাকবে, কিন্তু একটা বিষয় আমার মনে হয় আমরা স্কিপ করে গেছি। যেহেতু তোমার প্রফেশন যেটা মেইন, বাকি তো তুমি প্যাশনের জন্য সব কিছু করছো, কিন্তু প্রফেশনটা তো তোমার ডেন্টাল ক্লিনিকের তোমার কাজ। তো একটু ওরাল হেলথ নিয়ে না বললে তো জিনিসটা ঠিক না, কেন কি মানুষকে এটার ব্যাপারেও একটা সচেতন করা আমার মনে হয় দরকার। তো এমনি একটা জাস্ট নিজের কথা দিয়ে শুরু করছি যে দাঁত, আমি তো মানে আসাম সাইডে, অরুণাচল সাইডে বড় হয়েছি, তুমি হয়তো জানো ওইদিকে যদি গিয়ে থাকো, ওইদিকে পান খাওয়ার চলটা খুব বেশি। মানে ওইদিকে খয়ের দিয়ে একটা, আমরা খৈনিকে ওইদিকে সাদা বলি, সাদার গুঁড়ো বলে একটা জিনিস হয়, মানে যেটাকে বিহারিরা গুন্ডি বলে, ঠিক আছে, ওইটা ওইদিকে খুব চলে। তো এডিক্টেড না হলেও পান খাওয়ার একটা শখ আছে। আমার বাবা তো মানে ডেইলি কতবার পান খায় হিসাব নেই, তো মাঝে মধ্যে আমিও পান খাই। কিন্তু আমার মনে হয় দাঁতের কোয়ালিটিও হিউম্যান বডির উপরে বোধহয় ডিপেন্ড করে, কারোর দাঁতের কোয়ালিটি, কেন কি আমি তো পানও খাই মাঝে মধ্যে। তারপরে খুব যে দাঁতের যত্ন করি তাও না, ওই যেরকম ঘুম থেকে উঠে একবার ব্রাশ করি, 2বার ব্রাশ আমি করি না, বলে আমার বাড়িতে সবাই 2বার ব্রাশ করে, আমিই করি না। তাও ভগবানের আশীর্বাদে এখন অব্দি দাঁতের ট্রাবল হয়নি। এটা জাস্ট আমি আমার কথা এই জন্য বললাম। ওরাল হেলথ নিয়ে এবার তুমি একটা কিছু বলো, এটা কি কারোর দাঁত সত্যিই ভালো থাকে, না সবেরই যত্ন নেওয়া একটু দরকার, এটা একটু। আচ্ছা, এবার এটা মানে কিছু বলার আগে আমি বলবো যে ইন্ডিয়াতে ওরাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেসটা একদম কম, ঠিক, যেটা কিনা বাইরের দেশে খুব বেশি আর কি। কারণ কি হচ্ছে, আমরা ওরাল হেলথটাকে ধরি না অ্যাজ আ কমপ্লিট বডি হেলথ হিসাবে, বাট এটার সাথে সব কিছু লিঙ্কড। শুধু দাঁতে ব্যথা হলেই ট্যাবলেট খাই বা দাঁতের ডাক্তারের কাছে তখন আমরা যাই, বাট আমরা এটা বুঝি না যে দাঁতের সাথে হচ্ছে ব্লাড সাপ্লাইয়ের খুব তাড়াতাড়ি সাপ্লাই আর কি, ব্লাড ফ্লো। তো এবার রুটসের সাথে,
তো এবার যদি কোনো ইনফেকশন হচ্ছে, তাতে যদি কোনো ইনফেকশন থাকছে, ওটা ডাইরেক্টলি তোমার ব্লাড স্ট্রিমে ঢুকছে। আচ্ছা, তো ব্লাড স্ট্রিমে যখন ঢুকছে, ওটা কোথায় যাচ্ছে? প্রথমে গিয়ে যাচ্ছে তোমার হার্টে। সো এই জন্য যখনই দাঁতের অসুবিধে থাকে, তো আন্ডারলাইং একটা হার্ট কন্ডিশন হওয়ার চান্সেস থেকে যায়। আচ্ছা, ঠিক আছে, তো এভরিথিং ইজ লিঙ্কড। আর যেটা তুমি মানে দাঁতকে ইয়ে করলে চলে না, দাঁতের সাথে হার্টের ব্যাপার আছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। এবার তুমি যেটা বলছিলে যে কারো দাঁত ভালো, কারো দাঁত খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার দেখো, আমাদের দাঁতের মধ্যে অনেকগুলো লেয়ার্স থাকে। তো কিছু লেয়ার্স থাকে যেগুলো কিনা নর্মাল থাকে, যদি আমরা নর্মাল হিসাবে ধরি তাহলে ওটা নর্মাল থাকে। আর কারো কারো থাকে ডিউরিং বার্থ ডিফেক্টসের জন্য হতে পারে, বা বাই বার্থ ওরকম থাকে যে ওই লেয়ার্সগুলো প্রপারলি ক্রিয়েট হয় না। তো যখন ওই লেয়ার্সগুলো প্রপারলি ক্রিয়েট হয় না, স্টেইনস, ক্যালকুলাস ওটার মধ্যে বেশি ধরে, অসুবিধাও তখন বেশি হয় মাড়িতে। তো এই জন্য কারো কারো একটু কম, কারো কারো একটু বেশি। আবার কারো মুখে আবার স্যালাইভেশনের জন্য এটা ম্যাটার করে। মানে স্যালাইভেশন বলতে আমাদের মুখে যে থুতু আসে, লালা আসে, এটা যদি না থাকে তাহলে আমাদের দাঁত থাকবে না। আচ্ছা, তো যাদের মুখ খুব বেশি ড্রাই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আবার দাঁতের প্রবলেমসগুলো বেশি প্রেভালেন্ট, ওইটাও দাঁতের জন্য খারাপ। এক্স্যাক্টলি। তো ওরাল হেলথ নিয়ে তুমি বললে দরকার, তো এমনি যদি বেসিক একটু বলে তো কি ধরনের, মানে খুব ডেপথে না গেলেও কি ধরনের আমাদের দাঁতের কেয়ারটা করা উচিত? যেরকম আমি পান খাওয়ার কথা বললাম, পান, দেখো পান, সিগারেট এইসব যতটা ছাড়া যায় ততটা ভালো। ঠিক আছে, পান, সিগারেট, খৈনি, হোয়াট এভার ইট ইজ, এগুলো এমনি গ্রাম সাইডে শুনতাম খৈনি খেলে নাকি দাঁতে পোকা লাগে না। এটা আমার বাড়ির মিথ, এটা মিথ, কমপ্লিট মিথ। এটা আমার বাড়িরও কিছু লোকের ছিল এক সময়, বাট আস্তে আস্তে ভেঙে গেছে। বাট ওই আর কি, যে কিছু কিছু জায়গায় যখন যাচ্ছ তুমি, যেমন নর্থ ইন্ডিয়াতে আমাদের পান খাবার খুব বেশি আর কি। নর্থ ইন্ডিয়া তো খুব বেশি, বানারস টানা, ইউপি দেখো, বেঙ্গল ধরো, বিহার ধরো, আসাম, এদিকে পুরোটা। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যদি দেখো তাহলে ওরাল ক্যান্সারটা সবচেয়ে বেশি কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়াতে, সাউথে কিন্তু খুব কম। তো এরকমই মানে আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল আছে, সেগুলো অনেক ম্যাটার করে যে আমরা কি করছি ইন ফিউচার, বা কোন প্রবলেম আমাদের ফিউচারে ধরছে আর কি। তো এইসব জিনিস মানে বিশেষ করে ব্রাশিংটা যেমন দুবার করাই উচিত, দিনে 2 বার করে ব্রাশিং করো। এভরি 6 মান্থস একটু ডেন্টিস্টের কাছে যাও। মানে কিছুই না, ডেন্টিস্টের কাছে 6 মাস পর পর গেলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে কোন স্টেজে আছে। কোনো যদি প্রবলেমস একদম ইনিশিয়াল স্টেজে থাকে, সেটা তৎক্ষণাৎ গিয়ে ওটা আমরা রেকটিফাই করতে পারবো। কিন্তু যদি ওটা ফেলে রাখি, যে যবে ব্যথা হবে বা যবে অসুবিধে হবে তখন আমরা যাব, তো সেই ক্ষেত্রে কি এমন পর্যায়ে চলে যায় যেখানে আমাদেরকে খুব ড্রাস্টিক স্টেপস নিতে হয়, যেটা দাঁত উঠিয়ে ফেলতে হয় বা দাঁত কিছু করতে হয়। তখন ভাই দাঁতের মর্মটা বোঝা যায়, যখন দাঁত থাকে না, থাকতে মানুষ বোঝে না। আর তুমি একটা কথা বলতে একটা মানে আমার এই জন্য হাসছিলাম মনে মনে, ওটা তো একটা কথা মনে পড়ে গেল। এই যে বললে দাঁতের সাথে মনের মানে হার্টের মিল আছে। আমার এক বন্ধু একবার নিজের গার্লফ্রেন্ডকে গিফট করেছিল টুথব্রাশ আর টুথপেস্ট। তো আবার খেপে গেছিল, কেন? বললো যে না, ডেইলি সকালে উঠে আমার কথা মনে পড়বে। তো কোথাও একটা ভাবলাম ওকে বলতে হবে যে ভাই এটা তুই জানতিস না হয়তো মনের সাথে, যে এটা বেশ ভালো, এটা বেশ ভালো। আচ্ছা, এইবার দাঁতের কথা আমরা বললাম, এবার অলমোস্ট আমরা পডকাস্টের শেষের দিকে চলেই এসেছি, অনেকক্ষণই আমরা আড্ডাটা দিলাম। এবার একটু আবার ঘুরে ফিরে আসবো একটু সিনেমাতে। সিনেমা নিয়ে কথাটা মানে সবসময় মনে হয় যে কম হলো। ফিউচার অফ সিনেমা, আমরা আগে বলিউড নিয়েও বললাম, ফিউচার অফ সিনেমাটা তোমার মনে হয় কীরকম? কেন কি এখন আমরা যেরকম দেখছি, খুব মানে মানুষের টেস্টটা, মানুষের পছন্দটা বোঝাটা কিন্তু খুব টাফ হয়ে গেছে। কেউ শুধু বলবে এখন মানুষ শর্টস পছন্দ করে, রিলস পছন্দ করে, আমি বলবো তাও সব সময় না। কেন কি এখন কিন্তু 2.5 ঘন্টা 2 ঘন্টা পডকাস্ট মানুষ দেখছে, আমি নিজে দেখছি, অনেক ভিউ হচ্ছে। টিআরএসই বলো বা একজনের কথা না বললেই নয়, আমি ভেবেছিলাম বলবো, ভালো মনে হলো। তুমিও চিনো অর্ণাব খাসনবিশ, তোমার স্কুলেই পড়েছে। তো অর্ণাবদার যে পডকাস্ট, অর্ণাবদা যদি এটা শুনে থাকো, এটা তোমার প্রমোশন করছি না, মানে মন থেকেই বলছি, সোল কানেকশন পডকাস্ট সত্যি সোল কানেকশন। মানে আমি তো অর্ণাবদার এখন অবধি কোনো কন্টেন্ট দেখিনি এরকম না, সব দেখি, আমার খুব ভালো লাগে। মানে এত সুন্দর করে ও করে গেস্টদের সাথে যে একটা আড্ডা, পিওর বাংলা আড্ডা। তো তার মানে মানুষ যে শুধু ছোট জিনিস দেখছে তা না, ভালো লাগলে বড়ও দেখছে। তো সিনেমাও এখন দেখা যাচ্ছে, আগে 1.5 ঘন্টা 2 ঘন্টার 3 ঘন্টার সিনেমা হতো, এখন ওয়েব সিরিজ
এরকম অনেক মানুষ আছে একদিনে বসে একবারেই একটা ওয়েব সিরিজ শেষ করে ফেলেছে, তার মানে ওর কতটা ধৈর্য, মানে কতটাই ইন্টারেস্ট পাচ্ছে। তো এই বিষয়ে এবার তুমি বলো, ফিউচার অফ সিনেমাটা তোমার মনে হচ্ছে কিরকম, মানে কি? দেখো, ফিউচার অফ সিনেমা অনেক চেঞ্জ হবে, অনেক কিছু অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এখন ইমার্সিভ থিয়েটার্স থাকবে, মানে আমার যতদূর, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে থিয়েটার্স থাকবে। ওটিটি তো বুম হয়ে গেছে, ওটিটির জন্য আমরা এখন মানে দুনিয়ার যে সমস্ত কন্টেন্ট কোনোদিন আমরা চিন্তাও করিনি সেগুলো এখন আমরা হাতের মুঠোয় পাচ্ছি, দেখতে পাচ্ছি। তারপরে এআর চলে এসেছে, ভিআর চলে এসেছে, এরপরে এখন ঢুকে গেছে এআই। তো এআর ভিআরটা যদি একটু বলো, ভিউয়ার্স সবাই না বুঝতে পারে। ভার্চুয়াল রিয়ালিটি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, এখন আগে সিনেমা আমরা শুধু দেখতাম, এখন সিনেমাটাকে আমরা ফিল করতে যাচ্ছি। তো সাথে সাথে এই সব জিনিসগুলো যখন থাকছে তখন খুব ইমার্সিভ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, আমরা ঢুকে যাচ্ছি সিনেমাতে। অ্যাভাতারই ধরে নাও, অ্যাভাতার যেটা নতুন বেরিয়েছিল সেটার মধ্যে টেকনোলজি পুরো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আর ওই টেকনোলজি এখনো আমাদের যদি ইন্ডিয়াতে আসতে বলো তাহলে উই নিড আনাদার 50 years মেবি। তো ইন্ডিয়া যদি ফিউচার অফ সিনেমা বলো তাহলে ইটস গোয়িং টু বি চেঞ্জড কমপ্লিটলি ইন নিয়ার ফিউচার। কেন কি এআই দিয়ে এখন টেকনোলজিক্যাল অ্যাসপেক্টস খুব সহজভাবে আমরা বাড়িতে বসে করতে পারি। হয়তো আমি পারবো না বা তুমি পারবে না এই সময়, এই পয়েন্ট অফ টাইমে, কেন কি আমাদের সেই নলেজটা নেই এআইয়ের ব্যাপারে। কিন্তু যারা এটা নিয়ে ঘাটাঘাটি করছে, দে আর মেকিং মানে হলিউড টাইপ মুভিজ বাড়িতে বসে, উইদাউট এনি ভিএফএক্স এর পেছনে অত হাজার হাজার টাকা খরচ করছে। আজকাল কতগুলো ফ্যান মেড ট্রেলার্স আছে, দুর্দান্ত বানাচ্ছে, অনেক মানুষ ওইটাকেই ভাবছে সত্যি। আর এই 2-4 দিন আগে আমি একটা এআই এর ব্যাপারে দেখলাম প্লাস পড়লাম, হেগেন এআই বলে। ওখানে জাস্ট একটা স্টিল ফটোস প্লাস তোমার একটা ছোট্ট ক্লিপ যদি আমি ওখানে দিয়ে দিই, তো সেখানে তোমার একটা ছোট একটা মানে কার চেজ অ্যাকশন হচ্ছে, যেখানে বোম ফাটছে, কার ধাক্কা লাগছে, সেগুলো সব বানিয়ে দেবে এআই। তো এখন এআইটা এতটাই বড় হয়ে যাচ্ছে আমাদের জন্য যে আমরা যেভাবে সিনেমা বানাতাম বা যেভাবে সিনেমা দেখতাম, যেভাবে সিনেমাটা গ্রহণ করতাম আর কি, সেটা পুরোপুরি চেঞ্জ হবে। অলরেডি শুরু হয়ে গেছে, ইন নিয়ার ফিউচার জিনিসপত্রগুলো আরও চেঞ্জ হবে, মানে যেভাবে টেকনোলজি এগোচ্ছে। এটা তুমি ঠিক বলেছো, ফিল করার ব্যাপারটা। কেন কি টাইটানিক যখন ছোটবেলায় দেখেছিলাম, তারপরে আবার 2012-তে বোধহয় টাইটানিকটা 3D-তে আবার রিলিজ করেছিল। আমি সেটা গিয়ে তখন প্রথমবার দেখেছিলাম আইনক্সে। তখন আমি বুঝলাম যে 3D-তে দেওয়া জিনিসটাকে কত আলাদা মনে হলো। এক তো হলো বড় স্ক্রিনে ওই সময় টাইটানিক দেখিনি, ছোটতে দেখেছিলাম টিভিতে, কিন্তু বড় স্ক্রিনে যখন দেখলাম বুঝলাম যে না, টাইটানিক ছবিটাকে আরো ফিল করলাম। তো এটা ঠিক, এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। যতক্ষণ তুমি ফিল করবে না ততক্ষণ সেটা তুমি বই পড়াই হোক বা ছবি দেখেই হোক, এটা ম্যাটার করে। এক্স্যাক্টলি। টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে যেরকম সিনেমা, যেরকম আমি বললাম, চেঞ্জ হবে, কিন্তু সিনেমার সোল কিন্তু ওটাই থেকে যাবে, ইমোশনস। আমরা যতই এআই দিয়ে বানাই, যাই করি না কেন, যতই আমরা ওটার ভেতরে ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্স দিয়ে দিই, কিন্তু ওটার মধ্যে যদি গল্প না থাকে বা কন্টেন্ট না থাকে, ভালো কিছু না থাকে, তাহলে ওটা অডিয়েন্স কখনোই খাবে না। তো এআই ডেফিনেটলি চলে আসবে, প্লাস মানে অন্যান্য জিনিসপত্রগুলো চলে আসবে আমাদের অ্যাডভান্সমেন্টের মধ্যে, বাট হিউম্যান কানেকশন একটা লাগবে। এটা তো দেখো, এআই আসুক যাই আসুক, ইমোশন তো বটেই। কেন কি কমেডি ফিল্ম হলেও ওইটা ইমোশন, স্যাড হলেও, হরর হোক বা যেটাই হোক, মানুষকে ধরে রাখতে না পারলে হবে না। সোহম স্যার ছবি কিরকম লাগে? তুমবার গ্রেট, দারুণ, একটা অন্য ব্যাপার আছে। রিসেন্টলি যে ক্রেজি বেরোলো, দেখেছো? ক্রেজিটা দেখোনি না? ক্রেজিটাও দেখতে পারো, আমি দেখলাম বেশ। কিন্তু তুমবারটা তো মানে তুমবার ইজ লাইক ওয়ার্ল্ড ক্লাস। আমি তো প্রথম দেখলাম তোমার ওই মোবাইলেই, ওটিটিতেই প্রথম দেখলাম, তারপরে সিনেমাও রিলিজ, তারপরে সিনেমাতে গিয়ে আবার দেখলাম। যখন পরে শুনলাম যে আবার লেগেছে, বললাম না, চান্স যখন পেয়েছি আবার যাই, আবার গিয়ে হলে, মানে কতটা ভালো লেগেছে দেখা ছবিও আবার কি দেখলাম। খুবই বড় স্ক্রিনে দেখাটা আর কি। তো ওই যে সিনেমার ফিউচার নিয়ে তো কথা বললাম, এবার একটু জানতে চাইবো তোমার ফিউচার প্ল্যানের ব্যাপারে কি ভাবছো? মানে তুমি তো স্ক্রিপ্টিং ভালো করো, ছবি ভালো তুলো, অভিনয়ও শুনলাম যে একবার করেছো, বলবো না বাট করছি, মানে যেটাই করছো মানে বলা যেতে পারে যে মানে খারাপ তো করো না, এটা আমি বলবো, মানে এজ এ ভিউয়ার আমি বলছি। তো বা তোমার নেশাটা আছে, তো
তো এতগুলো ব্যাপারেই তোমার দক্ষতা আছে, তো এখন ফিউচার প্ল্যান নিয়ে একটু কি ভাবছো? ফিউচার প্ল্যান নিয়ে যদি দেখো তাহলে প্রথমে বলবো যে আমার ডেন্টিস্ট্রি নিয়ে। হ্যাঁ। সো এটা অনেক বড় ফিল্ড একটা, যেখানে অনেক যেরকম আমি বললাম অ্যাডভান্সমেন্টস প্রত্যেক মাসে প্রত্যেক বছরে কিছু না কিছু একটা আসছে। তো আমার ইচ্ছা আছে ডেন্টিস্ট্রি নিয়ে আরও জ্ঞান অর্জন করা, যাতে আমি আমার যে পেশেন্টসগুলো আসবে তাদেরকে একটু বেটার হেলথ কেয়ার আমি যাতে প্রোভাইড করতে পারি, প্রথম। দ্বিতীয় যদি বলি, যদি আমি আমার প্রফেশনটাকে ছেড়ে বাদ বাকি যদি প্যাশনের দিকে আসি, তাহলে আমার বেশ কিছু ফটোগ্রাফিক প্রজেক্টস ডাউন দ্য লাইন আছে। সো সেটা কিছুটা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারবে, প্লাস নতুন কিছু প্রজেক্টস নিয়ে আমি কাজ করার কথা চিন্তা করছি আর কি। সো ইফ এভরিথিং গোজ ওয়েল তাহলে আমি ওগুলো মানে এটা কি ওই ডকুমেন্টারি ফটোগ্রাফি? আচ্ছা, ডকুমেন্টারি মানে পিপল ডকুমেন্টারি এসব নিয়ে আর কি। এসব নিয়ে। আর স্ক্রিপ্টিং বলতে এখন খুব কাজ চলছে সেটার পিছনে। আমি একটা পার্সোনাল প্রজেক্টের উপরে কাজ করছি, ওটা নট ফর মুভিজ বাট বেসিক্যালি ফর বুক আমি একটা কাজ করছি। তো ওটা যবে তৈরি হয়ে যাবে তখন আমি ওটা রিলিজ করতে পারবো। বাট আপাতত ছোট ছোট টুকটাক স্ক্রিপ্টিং এর কাজ চলছে বাড়িতে। এগুলো চলছে, জানতে পারবে, প্লাস যদি কিছু ভালো বের হয় তাহলে একটু বলতেও পারবে, খারাপ বেরোলেও সেটা বলবে যে খারাপ হয়েছে কিনা। না না, এটা তো ঠিকই, খারাপ ভালোটা তো পরে, কিন্তু আমার মনে হয় একটা কাজকে সাহস করে করাটাই হয়েছে বড়, যেটা সবাই করতে পারে না। আর ফিউচার প্ল্যানিং এর আরেকটা বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা, যেটা আমার খুব আই স্ট্রাগল আ লট বিকজ অফ দিস কনসিস্টেন্সি। তো আমার ইচ্ছা আছে এই ফিউচারে আপাতত যাতে কনসিস্টেন্টলি একটা জিনিস নিয়ে কাজ করি আর কি। একটা জিনিস নিয়ে ধরে থাকলে না ওটাতে মানে ঘষা হয়, যেরকম ওই বলে যে তলোয়ার ইউজ না করলে ধার চলে যায়। আমি ওই জন্য এই আবার পডকাস্টটাকে অনেক কিছু গেল মাঝখানে, অনেক কারণেই বন্ধ ছিল, আবার ভাবলাম যে না করতেই হবে, কারণ মানুষ যখন ভালোবেসেছে তাহলে ওইটা মানুষকেও ওইটা আমাকে দেওয়াটা আমার উচিত, খালি নিজের কথা ভাবলে তো হবে না। তো এই আর কি। তো অলমোস্ট আমরা পডকাস্টটা শেষ করে ফেলেছি। দারুণ লাগছে আড্ডাটা দিয়ে, মনে হচ্ছে আরও সময় বলি, কিন্তু তোমারও তাড়া আছে। লাস্টে এতটুকুই বলবো যে ভিউয়ার্সদেরকে সব কিছু নিয়েই তুমি যদি কিছু একটা মেসেজ দিতে চাও, কি বলতে চাইবে? এনিথিং, তোমার ডেন্টাল নিয়ে হতে পারে, কিছু নিয়ে। আমি বলবো যে ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মুড, ডোন্ট ওয়েট ফর পারফেক্ট গিয়ার। কখনোই কোনো কিছু পারফেক্ট থাকে না, তোমাকে ওটার পেছনে লাগতে হবে আর কি। ওয়ান্স তুমি যখন ঢুকবে ওটার পেছনে, তখনই গিয়ে ওটা পারফেক্ট হওয়া শুরু করবে। মানে আমাদের কথায় আছে, যখন আমরা লিখতে বসি, মানে আমি যখন লিখতে বসি, মানে এটা আমার খুব ভয়ের জিনিস বলতে পারো, যে আমি লেখার আগে খুব ভয় পাই, যে লিখতে বসবো, কি লিখবো, লেখা হবে কি না। এটা আই গেস যত সমস্ত বড় রাইটার্স, ফটোগ্রাফার্স বা পারফর্মার্স আছে সবারই একই থাকে। স্টেজে ওঠার আগে হয়তো 100টা স্টেজ পারফরমেন্স দিয়েছে, কিন্তু ওই স্টেজে ওঠার আগেও একটা ভয় থাকে যে কি হবে। তো তেমনি রাইটিংয়ের পেছনেও একই জিনিস হয়, যে আমাদের মনে হয় যে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে বসে থাকলে তো কিছু লেখাই হবে না, কিন্তু তোমাকে বসতে হবে, তোমাকে প্রেজেন্ট থাকতে হবে। এবার তুমি যদি প্রেজেন্ট থাকো একটা কোনো ইভেন্টে, তাহলেই তুমি ওই জিনিসটা দেখতে পারবে। যদি তুমি ওই ইভেন্টে থাকছোই না, তাহলে তো তুমি ওই জিনিসটা করতেই পারবে না কখন। তো তেমনি আমরা সবসময় ওয়েট করি যে একটা ভালো অপরচুনিটি আসবে, ভালো সময় আসবে, তখনই গিয়ে আমরা অমুক কাজটা করব। তো সেটার জন্য ওয়েট করতে করতে আমরা বুড়ো হয়ে যাই, মরে যাই আর কি। ঠিক আছে, তো আমি এটাই বলবো আমার চিন্তাধারা দিয়ে, যে কিছু জিনিস নিয়ে যদি বসে থাকো তাহলে সেটা বসেই থাকবে, সেটা নিয়ে লেগে পড়ো, এক না এক সময় গিয়ে ওটা তোমাকে কিছু না কিছু একটা দেবে। আর সব থেকে বড় কথা, তুমি হারো জিতো, সাকসেস হোক, ফেলিয়ার হোক, হোয়াট এভার ইট ইজ অলওয়েজ আ লার্নিং প্রসেস। তুমি কিছু না কিছু নিয়ে যাবে একদম। আর লাইফ ইজ অল অ্যাবাউট হিট অ্যান্ড ট্রায়াল। তুমি করতে থাকো, যখন কিছু একটা হিট করলো, না করলো না। ঠিক ঠিক, আমিও সেটাই মনে করি। তো আশা করি আপনাদের আজকের এই আড্ডাটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটু অন্যদের সাথেও শেয়ার করবেন। আর খুব জলদি অন্য কোনো পডকাস্ট নিয়ে আসবো। তো অভিজিৎ, অনেক অনেক থ্যাংক ইউ আরেকবার সময় দেওয়ার জন্য, এই একটা আড্ডা দেওয়ার জন্য।
এমনি তো আমাদের কথাবার্তা হয়, কিন্তু আজকে ক্যামেরার সামনে একটা আড্ডা দিলাম। তো আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো পডকাস্টে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।